আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যে বলেছে। তার এদিকে কোনো কাজ ছিল না, সে একমাত্র তুলির জন্য এসেছে এই বাড়িতে। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা, তিনি বললেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কিনা। কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না, একবার ডাকলেই উঠে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এ কথার আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে। কোলবালিশ খামচে ধরে আছে, যেন শুভ্রর কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আবারও শক্ত করে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসলো। যে মেয়ে শুভ্রের জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকল। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুলল, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে একটানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকে এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দুই হাতে চাপটে ধরে আছে। তুলি শুভ্রর ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে নিজের সঙ্গে একদম পিষে ধরে, এ কেমন অভদ্রতা। তুলি ছটফট করা শুরু করলো, বলতে লাগলো, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এইটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাহনি চোখে চুপ হয়ে গেল। ছটফটে বন্ধ করে এলো মুহূর্তেই। শুভ্র ভ্রু বাঁকালো, ইশারায় জানতে চাইলো তুলি কি চায়। তুলি কিছু সময় চুপ থাকলো। পুরনো তেজ আবারও ছাড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শোনেননি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে। তুলি বাকি কথা শেষ করতে পারেনি, আর তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলি ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকুই ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পরে কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তে এই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙ্গুল শুভ্রের মাথার চুল খামচে ধরে, বাম হাত রাখে শুভ্রের প্রশস্ত পিঠে। শুভ্র দুই হাত তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো তার তুলিকে। তুলি হারিয়ে যাচ্ছে শুভ্র স্পর্শে, চাইলেও পারছে না শুভ্রকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র? তুলি হাঁপিয়ে উঠছি বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। এক পর্যায়ে শুভ্রের বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দেবে না। শুভ্রকে বুঝতে হবে তুলির অভিমান করেছিল, নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যে তুলির চোখ বেয়ে জল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্র থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মোছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপরে রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছতে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি খাচ্ছ কেন? আমি কিছু করেছি? তুলির উত্তর দেওয়া হয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, এই মেয়ে, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি।
শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপরে রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভুগছে। তুলির মুখটা ধরেই নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখে জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি তুমি কাঁদছো কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, হ্যাঁ মেয়ে, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি। তুলি চায় না সরাসরি অগ্রাহ্য করে শুভকে। শুভ্র হাফ ছেড়ে তুলির নাছরবান্ধার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাই ভাই শুভর দিকে তাকাচ্ছে। শুভ অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলিও কোনো সুযোগই দিল না। শুভ্র একটা সময় রেগে গেল। রেগে বিছানার থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপে ভরকে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না, হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো? তুলি চোখ চেয়ে রাখলো, তারপর সোজাসাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছাদ করে ওঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছাদ করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো, কোনটা? তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চার মেলালো তখন বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো। তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো। ছাদ করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালে চুলের আঙ্গুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি, আমার সংসার করবে এই জন্য এত রাগ? ওরে বাবা! তুলি হকচকিয়ে গেল। পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসলো, কিছু ভাবলো, বুঝলো, হিসাব মেলালো। বিয়ের তো হয়ে গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ নিজে ডক্টর হওয়ার, তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্রর জন্য বিক্ষিপ্ত আচরণ করছে, পড়াশোনায় কোনো মনই নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না, শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমর চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে যায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছে শার্ট দুই আঙ্গুলে খামচে ধরেছে। শুভ্র এভাবে কাছে আসলে তুলির ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না, হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। অনেকটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকলো আলতো স্বরে, তুলি, শুনছো? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরি কে ছোটায়। তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি। শুভ্র তুলির গালে চুমু খায়, তারপর আবার কপালে কপাল ঠেকায়, মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর। যাবে তুলি? তুলির শরীরটা নৃত্যের ন্যায় ঝঙ্কার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেললো। শুভ্র হাসলো তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলি খুশি হলো, কিন্তু শুভ্রের কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কিনা আমার এইসবের তাড়া নেই।
কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়ানি এই কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনালো। গত কয়েকদিন শুভর সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে কোনো পাগলেও বুঝবে কার তারা বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাসপাস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যি তো তারা নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার, আমি মেনে নিলাম। নজর লোকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্রর একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রের ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে। লজ্জায় ইতিউতি চেয়ে হাঁসফাঁস করে তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রর বুকেই মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেটা হাঁটু ঘেরে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্র চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবে বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল, আমি এভাবে আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বুলাও, ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চড়া কাঁধে হালকা করে চাপড় দিয়ে বললেন, একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝল আফরোজা থেকে কিছুই লুকাতে পারবে না সে। মায়েরা সব নিমেষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসলো। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন, পরে টিপ্পনি কেটে বললেন, তুই না তুলিকে বিয়ে করতে চাসনি, এখন 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে। তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস নাকি? শুভ্র হাসল, মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেশি পারলামই না। ওর মধ্যে সব আছে যা আমি জীবন সঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও। শুভ্র থামলো। মায়ের জন্য শুভ্রর ভালোবাসা কখনোই বলে কই বেড়ায় না। শুভ্র মৃদু হাসে, কথা এড়িয়ে বলে, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিকে সবভাবে। আফরোজার মনে কি যে শান্তিবোধ হলো। তার রাজা শুভ্রের জন্য তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেনি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগেই সাজেক যাওয়াটা ভালো চোখে দেখেনি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিলি দেখে মানা করতে পারেনি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে? শুভ্র ভ্রু বাঁকালো, চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলল। ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? না না। শুভ্র চালাক, মায়ের মন কথাবার্তা ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এই ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘুরলেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাবো একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শুনে বুঝতে পারলো তার এই কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রর মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলির ছেলে মানুষই করছে তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকি। তবুও একদিন আফরোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা।
হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর থাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্রর আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমে 2 বছর এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকদিন পরের কথা, শুভ্র যখন সবে মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, আম্মু, আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত আপসেট লাগছে কেন তোমায়? হ্যাঁ। আফরোজা মিছে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করবো কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা, কি বল? শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে যায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরেও শুভ্র পরে জিজ্ঞেস করবে বলে ভেবে চুপ থাকে। খাবার শেষ হতে হতেই সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র কয়েকবার সেটা লক্ষ্য করলেন। আজ কি তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগোলেন। শুভ্র পেছন থেকে চেঁচালেন, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেননি। তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওই পাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজার চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখলেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা একজোড়া থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারো উপর বোঝা হয়নি কোনোদিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র। মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানাজান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজা ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শোনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে এই বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেবের ভেতরে ঢুকলেন, মিষ্টির ব্যাগটা সোফা টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকে হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রু কুঁচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটা লক্ষ্য করলো শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পেছনে কারণ আছে, ভেবো না আমি সব মেনে নিচ্ছি বা নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগেই আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি তুই? শুভ্র বুঝতে পারলো তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভ্রু কুঁচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বললেন, কাকুতি স্বরে বললেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্য। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও তো শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বললেন, পুরনো ক্ষত মাপ করতে তোমার বাসায় আমি আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবাই খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম, বিয়ের কার্ড রেখে গেলাম। আসলে এসো, না আসলে নাই, তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনও থাকবে সেটার আশাও নেই। শুভ্র এর মধ্যে চা করে নিয়ে এলো, ট্রেটা সোফা টেবিলের উপরে রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে।
চারিদিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমাদের বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনো দিন। শুভ্র, চা পেলে দিও, আসি।